রাউলিংস ওনার লেখা ছোট গল্পের প্রথম অংশটা পড়ব। চলো আমরা পড়ি। ঠিক আছে, তাহলে আমরা এই প্যাসেজটা খুঁজে পাবো ইউনিট 8 লেসন 3 তে। কোথায় পাবো? ইউনিট 8 লেসন 3। আমরা একটু পড়ি, মেয়েরা কথা বলো না। দ্য অরফানেজ, আমরা সবাই জানি অরফানেজ মানে এতিমখানা, ইজ হাই উঁচুতে, ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেন, ক্যারোলাইনা মাউন্টেনের উঁচুতে ছিল সেই এতিমখানাটি। ইট ওয়াজ দেয়ার, আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, আমি সেখানে ছিলাম শরতে। আমরা জানি অটাম মানে শরৎকাল, সেখানে আমি শরতে গিয়েছিলাম। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম কোয়াইট, নির্জনতা, আইসোলেশন, বিচ্ছিন্নতা, টু ডু, করতে, সাম ট্রাবলসাম, দেখো ট্রাভেল মানে সমস্যা, আর ট্রাভেলসাম মানে তুমি বলতে পারো সমস্যা বহুল। আমি সমস্যা বহুল কিছু রাইটিং, লেখা লিখতে সেখানে গিয়েছিলাম। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার, আমি চেয়েছিলাম পাহাড়ের বাতাস, টু ব্লো আউট, দূর করে দিবে, দ্য ম্যালেরিয়া, ম্যালেরিয়া একটা রোগের নাম আমরা জানি, ম্যালেরিয়া দূর করে দিবে, ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক। ট্রপিক কথাটার মানে হচ্ছে উষ্ণমণ্ডলীয় এলাকাকে বলে ট্রপিক। তাহলে এই উষ্ণমণ্ডলীয় এলাকায় দীর্ঘ সময় ধরে থাকা ম্যালেরিয়া দূর করে দিবে, এই জন্য আমি পাহাড়ের বাতাস চেয়েছিলাম। এগুলো কে বলছে? লেখক নিজেই বলছে। হ্যাঁ, আই ওয়াজ হোমসিক টু, এই হোমসিক শব্দটার মানে দেখো, হোমসিক মানে গৃহকাতর, ঘর কোনো, অর্থাৎ দীর্ঘদিন ঘর থেকে দূরে থাকলে ঘরের জন্য যে মন কাঁদে মানুষের, এই বিষয়টাই হচ্ছে হোমসিক। বুঝতে পেরেছ? আমি খুব হোমসিক ছিলাম, ঘর কোনো ছিলাম, গৃহকাতর ছিলাম। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর, ম্যাপল হচ্ছে একটা গাছের নাম, যে গাছের পাতাগুলো সাধারণত হলুদ এবং লাল হয়। ফ্লেম মানে তো আমরা আগুনের শিখা জানি, তাহলে ম্যাপল গাছগুলো দেখে মনে হয় যেন গাছে আগুন লেগেছে। তাহলে এখানে বলতেছে অক্টোবরের যে ম্যাপল গাছ, সেটার আগুনের শিখার মতো অক্টোবরের ম্যাপল গাছের জন্য আমার খারাপ লাগছিল। ফর দ্য কর্ন শক, কর্ন মানে আমরা জানি শস্য, শক মানে যদিও আঘাত পাওয়া জানি, কিন্তু এখানে শক মানে স্তূপ বুঝাবে। কি বুঝাবে? শস্যের স্তূপ। পামকিন মিষ্টি কুমড়া, অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ, এবং কালো কাঠবাদাম গাছ। ঠিক আছে, এগুলোর জন্য আমার মন খুব কাঁদছিল। তাহলে আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ ক্যাবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ, তাহলে যেগুলোর জন্য আমার মন কাঁদছিল আমি এগুলো সবগুলোই খুঁজে পেয়েছিলাম কোথায়? যখন আমি এতিমখানার সেই কেবিনটাতে থেকেছিলাম, ওখানে আমি এই সব কিছুই খুঁজে পেয়েছি। হাফ এ মাইল, আধা মাইল, বিয়ন, দূরে, দ্য অরফানেজ ফার্ম, তাহলে এই এতিমখানাটা কোথায় ছিল? ফার্ম থেকে আধা মাইল দূরে। ওয়েন আই টুক দ্য কেবিন, যখন আমি কেবিনটা ভাড়া নিয়েছিলাম, আই আস্কড ফর এ বয়, আমি একটা ছেলেকে আসতে বলেছিলাম, অর এ ম্যান, একজন লোককে আসতে বলেছিলাম, টু কাম, আসতে, অ্যান্ড চপ উড, কাঠ কাটতে, ফর দ্য ফায়ার প্লেস, আগুনের চুল্লির জন্য কাঠ কাটতে আমি একটা ছেলে অথবা একজন মানুষকে আসতে বলেছিলাম। ঠিক আছে, এবার আসো পরের অংশে যাই। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন, একদিন শেষ বিকেলে আমি আমার টাইপরাইটার থেকে চোখ তুলে থাকালাম। তিনি এভাবে টাইপ করছিলেন, ওখান থেকে এভাবে চোখ তুলে থাকালেন। লুক আপ, আপ মানে উপরে জানি আমরা, তাহলে নিচ থেকে উপর দিকে থাকানো, এটা বুঝাবে। আ লিটল স্টার্টল, এই শব্দটা যদি একটু দেখো তোমরা, স্টার্টল চমকে যাওয়া, একটু চমকে গিয়েছিলাম। এ বয়, একটা ছেলে, স্টুড দাঁড়িয়েছিল, অ্যাট দ্য ডোর, দরজায়, অ্যান্ড মাই পয়েন্টার ডগ মাই কম্প্যানিয়ন, আমার সার্বক্ষণিক সঙ্গী কুকুরটা, ওয়াজ অ্যাট হিজ সাইড, ওই ছেলেটার পাশে দাঁড়িয়েছিল। অ্যান্ড হ্যাড নট বার্কড, এই শব্দটা দেখো, বার্ক মানে ঘেউ ঘেউ করা, আমার কুকুরটা ঘেউ ঘেউ করেনি, টু ওয়ার্ন মি, আমাকে সতর্ক করতে। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড, ছেলেটার বয়স ছিল 12, বাট আন্ডার সাইজড, কিন্তু সে বয়সের তুলনায় ছোট ছিল, সাইজে ছোট ছিল। হি ওর ওভারঅল, সে একটা ওভারঅল পরেছিল। ওভারঅল হচ্ছে এমন জামা যেখানে শার্ট এবং প্যান্ট দুটো একসাথেই লাগানো থাকে, উপরের অংশ এবং নিচের অংশ একসাথে লাগানো থাকে। বুঝতে পেরেছো? একটু আগে যে ছবিটা দেখেছো সেখানে জেরে যেই কাপড়টা পরেছে সেটাই হচ্ছে এক ধরনের ওভারঅল। তাহলে সে একটা ওভারঅল পরেছিল। অ্যান্ড এ টর্ন শার্ট,
একটা ছেঁড়া কাপড় পরেছিল and was barefooted এই bear শব্দটা দেখো bear মানে খালি বা নগ্ন যেমন আমরা বলি খালি পা খালি হাত এরকম বলি না এগুলো ইংরেজি হচ্ছে barefooted barehanded bareheaded কথাটা কি বুঝছো যেমন ধরো সন্ধ্যার সময় তোমাদেরকে বাইরে যেতে খালি মাথায় অর্থাৎ ওড়না ছেঁড়া বাইরে যেতে মারা মানা করে রাইট ডোন্ট গো আউট bareheaded মানে তোমার মাথার উপর কিছু না রেখে তুমি বাইরে যাবে না ওকে হি সেড সে বলল আই ক্যান চপ এই চপ মানে হচ্ছে কাটা চপ মানে কি আমি কাটতে পারি সাম উড টুডে আজকে আমি কিছু কাটতে পারি তখন লেখিকা বলছে দেখো ইউ তুমি বাট ইউ আর স্মল তুমি তো ছোট তখন জেরি বলছে দেখো সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড কাটতে সাইজ কোনো বিষয় না ওকে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড অনেক বড় ছেলেরাও ভালো কাটতে পারে না I have been chopping wood at the orphanage for a long time. আমি অনেক দিন ধরে এতিমখানায় কাঠ কেটে আসছি বুঝতে পেরেছো দ্যাট মিনস আমার দক্ষতা এবং অভিজ্ঞতা দুটাই আছে জেরি বলছে এবার আস ভেরি ওয়েল তখন লেখিকা বলল ঠিক আছে দেয়ার্স দ্য এক্স কুঠার ওই কুঠারটা গো অ্যাহেড এগিয়ে যাও অ্যান্ড সি এবং দেখি হোয়াট ইউ ক্যান ডু তুমি কি করতে পারো দেখি I went back to work closing the door. তা লেখিকা বলছে আমি দরজা বন্ধ করে আবার কাজে ফিরে গেলাম ওকে দেন দেখ হি বিগ্যান টু চপ সে কাটতে শুরু করলো দ্য ব্লোজ এই ব্লো শব্দটা যখন ভার্ব হয় এটার অর্থটা হয় প্রবাহিত হওয়া মনে করো দ্য উইন্ড ব্লোজ বাতাস প্রবাহিত হয় কিন্তু ব্লো শব্দটা আরেকটা অর্থ হচ্ছে আঘাত আরেকটা অর্থ কি যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় যেমন কুঠার দিয়ে কাটার সময় আঘাত করতে হয় না তাহলে এখানে বলতেছে দ্য ব্লোজ আঘাতগুলো ছিল ওয়ার রিদমিক এই শব্দটা যদি তোমরা একটু দেখো রিদম মানে ছন্দ রিদম মানে কি রিদমিক মানে ছন্দময় আঘাতগুলো ছিল ছন্দময় অ্যান্ড স্থির আঘাতগুলো ছিল ছন্দময় এবং স্থির অ্যান্ড শর্টলি খুব দ্রুত আই হ্যাড ফরগটেন হিম আমি তার কথা ভুলে গিয়েছিলাম দ্য সাউন্ড শব্দটি নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন এ কনসিস্টেন্ট রেইন অর্থাৎ শব্দটি অবিরাম বৃষ্টির চেয়ে বেশি অবিরাম বৃষ্টির মতো চেয়ে কি ছিল না মানে বিঘ্ন সৃষ্টি করছিল না বৃষ্টি কি মানুষের মনোযোগে বিঘ্ন সৃষ্টি করে না তাহলে ওই ছেলেটার কাটার শব্দটাও ছিল ওরকম তোমরা কি কথাটা বুঝছো I suppose an hour and a half passed তাহলে লেখিকা বলছে আমার মনে হয় 1.5 ঘন্টা পার হয়েছে I heard the boy's steps আমি ছেলেটার পায়ের আওয়াজ পেলাম on the cabin stoop কেবিনের দরজায় স্টুপ মানে দরজার সামনের জায়গাটা কেবিনের দোরগোড়ায় আমি তার পায়ের শব্দ পেলাম the boy said ছেলেটা বলল I have to go to supper now supper মানে হচ্ছে সন্ধ্যার খাবার বা রাতের খাবার তাহলে বলছে আমাকে এখন রাতের খাবার খেতে যেতে হবে I can come again tomorrow আমি আগামীকাল আবার আসতে পারি বুঝতে পারছো দেন আসো I said আমি বললাম I will pay আমি টাকা দিয়ে দেব পরিশোধ করে দেব for what you have done তুমি যা করেছো তার জন্য তোমাকে আমি এখনই পে করব পে মানে মূল্য পরিশোধ করা ঠিক আছে thinking ভেবেছিলাম I should probably have to insist on an older boy আমাকে হয়তো বলতে হবে older boy মানে আরেকটা বেশি বয়স্ক ছেলে অর্থাৎ সে ছোট ছিল লেখিকা মনে করেছিল সে খুব কাটতে পারবে না তাই তাকে টাকা দিয়ে বিদায় করে দিতে চেয়েছিল কারণ লেখিকা ভেবেছিল হয়তো তাকে আরো বড় একটা ছেলেকে আসতে বলতে হতে পারে তোমরা কি বুঝছো এবার আসো we went back together back of the cabin আমরা একসাথে কেবিনের পিছন দিকে গেলাম astonishing এই শব্দটা যদি দেখো astonishing মানে আশ্চর্য রকম বিস্ময়কর ওখানে কে আসছে দেখো তোকে ডাকো একটা বিস্ময়কর অ্যামাউন্ট অফ সলিড উড বিস্ময়কর পরিমাণের কঠিন কাঠ হ্যাড বিন কাটা হয়েছিল তখন লেখিকা বলছে দেখো বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ এস এ ম্যান তুমি তো একজন বড় লোকের মতো কাজ করেছো দিস ইজ এ স্প্ল্যান্ডিড ফাইল এই শব্দটা দেখো স্প্ল্যান্ডিড মানে চমৎকার আর পাইল মানে হচ্ছে স্তূপ পাইল মানে কি স্তূপ
তোমরা যারা সিট পাওনি এসে নিয়ে যাও না, বসে আছো কেন? তাহলে এটা একটা চমৎকার স্তূপ। এখানে চমৎকার বলতে আসলে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বিশাল বড়। আই লুকড অ্যাট হিম, আমি তার দিকে তাকালাম। অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। হিজ হেয়ার, তার চুল ছিল, ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শপস, শস্যের স্তূপ যেরকম ধূসর তার চুলগুলো ছিল সেরকম। অ্যান্ড হিজ আইস, তার চোখগুলো ভেরি ডিরেক্ট, খুব তীব্র চাহনিযুক্ত অথবা তীব্র চাহনিযুক্ত চোখ ছিল তার। অ্যান্ড ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই, তার চোখ কেমন ছিল দেখো, পাহাড়ের আকাশের মতো। হোয়েন দ্য রেইন ইজ প্যান্ডিং, অর্থাৎ বৃষ্টি যখন আসবে, বৃষ্টির আগে আকাশ যেমন তেমন ছিল তার চোখ। গ্রে, ধূসর। উইথ এ শ্যাডোয়িং, আমরা শ্যাডো মানে জানি ছায়া, তাহলে তার চেহারা একটা ছায়া ছিল। দ্যাট মিরাকিউলাস ব্লু, মিরাকিউলাস মানে অবিশ্বাস্য, আর ব্লু মানে তো আমরা জানি নীল। অবিশ্বাস্য রকম একটা নীল ছায়া ছিল তার ধূসর চোখে। ঠিক আছে, চোখের বর্ণনা দিতে পারবো এভাবে? লেখিকা যেভাবে ডিটেলস বর্ণনা দিয়েছে, পারবে? আবেগ লাগবে এটা বর্ণনা করতে। আই গেভ হিম এ কোয়ার্টার, তোমরা জানো কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। কোয়ার্টার মানে কি? তোমার 1 টাকা মানে 100 পয়সা, রাইট? 4 ভাগের 1 ভাগ মানে 25 পয়সা। আই গেভ হিম এ কোয়ার্টার, আমি তাকে 25 পয়সা দিলাম। তাহলে তোমার মনে হতে পারে স্যার এতক্ষণ কাট কেটে জাস্ট 25 পয়সা, কিন্তু ওই সময়ের জন্য এটা অনেক টাকা। ঠিক আছে, এরপর দেখো, ইউ মে কাম টুমরো আফটারনুন, আই সেড, লেখিকা বলল তাকে তুমি আগামীকাল বিকেলে আবার আসতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকালো। অ্যান্ড অ্যাট দ্য কয়েন, পয়সাটার দিকে তাকালো। অ্যান্ড সিমড, মনে হলো, সিম মানে কি? মনে হওয়া। সিম টু ওয়ান্ট টু স্পিক, কিছু একটা বলতে চাইলো মনে হলো, বাট কুড নট, কিন্তু পারলো না। অ্যান্ড টার্নড অ্যাওয়ে, ঘুরে চলে গেল। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই প্যাসেজের দ্বিতীয় অংশটা আমরা আগে 1 স্টারে পড়েছি, এটা আমরা 2 স্টারে পড়ছি, যদিও এটা কখনোই বোর্ডে আসেনি। কিন্তু সাম্প্রতিক সময়ের যে টেস্ট পরীক্ষা, তোমাদের বিভিন্ন ভালো ভালো কলেজের টেস্ট পরীক্ষা, সেখানে এই প্যাসেজটা অনেকগুলা কলেজে আসে। তাই আমরা মোটামুটি এটাকে কি বলতে পারি? ওয়ান অফ দ্য মোস্ট কমন প্যাসেজেস বলতে পারি। ওকে, তাহলে তোমাদের কি কঠিন লেগেছে প্যাসেজটা? একটু করে কঠিন টাইপের ওয়ার্ডগুলো তোমরা একটু শিখে নেবে অর্থসহ। তাহলে বাংলার সাথে মিলিয়ে 500 বার রিডিং পড়বা। দেন মোস্ট ইম্পর্টেন্ট দিস ওয়ার্ড লিস্ট, এই ওয়ার্ড লিস্টটা মুখস্থ করবা। ওকে, এটা পড়বা অবশ্যই, এটা না পড়লে এমসিকিউ পারবে না। তাহলে আসো আমরা এখন এমসিকিউতে যাই। এখানে লেখা আছে দ্য ক্যাবিন ওয়াজ, কেবিনটা ছিল। হ্যাঁ, আসো আরেকটা অংশ নিয়ে যাও এখান থেকে। তাহলে কেবিনটা কোথায় ছিল? তোমরা এদিকে দেখো বাকিরা। ফার অ্যাওয়ে ফ্রম দ্য অরফেনেজ, অরফেনেজ থেকে কি দূরে ছিল কেবিনটা? ক্লোজ টু দ্য অরফেনেজ, বলো তো ক্লোজ টু মানে কি? কাছে। ক্লোজ টু মানে কি? কাছে। এটা অরফেনেজের কাছে ছিল। ইনসাইড দ্য অরফেনেজ, অরফেনেজের ভিতরে ছিল। অ্যান্ড বিহাইন্ড দ্য অরফেনেজ, অরফেনেজের পেছনে ছিল। বলো তো এতিমখানাটা কোথায় ছিল? অরফেনেজের কাছে। ক্লোজ টু, এই ক্লোজ টু কথাটার মানে হচ্ছে কাছে, নিকটে। ক্লোজ টু দ্য অরফেনেজ, কারণ ওখানে বলেছিল আধা মাইল দূরে অরফেনেজ ফার্ম থেকে। তাহলে আধা মাইল মানে তো খুব বেশি না, কাছে। যেমন ধরো তুমি যদি তোমার ঘরের লোকেশন বলো, মনে করো তোমার ঘর স্কুলের পাশে, প্রাইমারি স্কুলের পাশে, তুমি বলবা মাই হাউস ইজ ভেরি ক্লোজ টু দ্য প্রাইমারি স্কুল। ক্লোজ টু মানে কি? নিকটে অথবা কাছে। এরপর আসো হোমসিক, বলেছিলাম গৃহকাতর, কোনো কিছুর জন্য কি করা? মন কাদা, বা কোনো কিছু মন থেকে তীব্রভাবে চাওয়া। এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে দেখো, লং ফর। এই লং ফর শব্দটার মানে আকাঙ্ক্ষা করা, চাওয়া। তাহলে লং ফর হোম মানে কি? বাড়ির প্রতি আকাঙ্ক্ষা থাকা মনে। দ্যাট মিনস গৃহকাতর, ঘর কোনো, এটাই তো, রাইট? আচ্ছা, আমরা পরের অংশে যাই। দেখো,
হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ফার্স্ট ইমপ্রেশন অফ জেরি? জেরি সম্পর্কে ন্যারেশনের প্রথম ধারণা কেমন ছিল? প্রথম দেখার পর তার কিরকম ধারণা এসেছিল? হেলদি অ্যান্ড স্মার্ট, তাকে কি হেলদি মনে হয়েছিল? ওল্ডার বাট শর্ট, বয়স্ক কিন্তু খাটো মনে হয়েছিল। শর্ট মানে কি? খাটো, এরকম কিছু মনে হয়েছিল। উইক অ্যান্ড ফিবল, দুর্বল এবং কৃষকায় মনে হয়েছিল। তাকে কি দুর্বল মনে হয়েছিল? আর লাস্ট ওয়ান দেখো, স্মল কম্পেয়ার টু এজ। হ্যাঁ, কম্পেয়ার মানে আমরা তুলনা জানি, তাহলে স্মল কম্পেয়ার টু এজ এই কথাটার মানে বয়সের তুলনায় ছোট মনে হয়েছে। এরপরে দেখো দ্য ওয়ার্ড রিদমিক। আমরা রিদম মানে ছন্দ জানি, রিদমিক মানে ছন্দময়। এখানে 3 নম্বর ওয়ার্ডটা যদি তোমরা একটু দেখো, মেলোডিয়াস। মেলোডি, প্রথম ওয়ার্ডটা দেখো, মেলোডি মানে সুর। মেলোডি মানে কি? সুর। আর মেলোডিয়াস মানে সুরেলা। সুরেলা আর ছন্দময় অনেকটা কাছাকাছি। আমরা কি বুঝছি? তাহলে রিদমিকের সিনোনিম কি হবে? মেলোডিয়াস। এরপর দেখো দ্য রাইটার ক্রেভড ফর, তাহলে লেখক এখানে বলছে আকাঙ্ক্ষা করেন। কি আকাঙ্ক্ষা করেন? সেক্লুশন, অ্যাসোসিয়েশন, ডাইমেনশন, ডিস্ট্রাকশন। বলো তো কোনটা হতে পারে? কোনটা হতে পারে দেখি, বলো দেখি তোমাদের কোনটার দিকে মন যাচ্ছে। অ্যাসোসিয়েশন মানে কি জানো? অ্যাসোসিয়েশন মানে সহযোগিতা, সহযোগিতা চেয়েছিল। ডাইমেনশন মানে মাত্রা, আর ডিস্ট্রাকশন মানে মনোযোগ ব্যাহত হওয়া। লেখিকা কোনটা চেয়েছিল? এই প্রথমটা। সেক্লুশন কথাটার মানে হচ্ছে বিঘ্ন বা না, বিচ্ছিন্নতা। সেক্লুশন মানে কি? বিচ্ছিন্নতা, মানে মানুষ থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন। সেক্লুশন, নিঃসঙ্গতা বলতে পারো। শি ওয়াজ ড্যাশ ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস, তাহলে সে লেখিকা ম্যাপলের আগুনের শিকা। দ্যাট মিনস আগুনের শিকার মতো ম্যাপেল গাছের জন্য কি ছিল? প্যাসেজে লিখছে হোমসিক। হোমসিক, রাইট? তোমাদেরকে একটা ওয়ার্ড বলি, এই শব্দটা একটু দেখো, নস্টালজিয়া। নস্টালজিয়া, এই নস্টালজিয়া মানে হচ্ছে না থাকা কোনো কিছুর জন্য আকুল হওয়া বা অথবা স্মৃতিকাতরতা বলতে পারো। যেমন ধরো তোমরা তোমাদের হাই স্কুলের পাশ দিয়ে যদি যাও, তোমার সেই পুরোনো দিন মনে পড়ে যায়, রাইট? এখানে অনেকগুলা বছর কাটিয়েছো, ওগুলো মনে পড়ে যায় না? তাহলে এটাই হচ্ছে স্মৃতিকাতরতা। এটাকে ইংরেজিতে বলে নস্টালজিয়া। কি বলে? এই নস্টালজিয়া থেকে এই শব্দটা আসছে, দেখো, নস্টালজিক। দ্যাট মিনস কোনো কিছুর জন্য স্মৃতিকাতর হওয়া। তাহলে হোমসিক অ্যান্ড নস্টালজিক আর অলমোস্ট সিনোনিমাস। এই দুইটা শব্দ প্রায় সমার্থক, ঠিক আছে? এখানে ইন্টারেস্টেড, আনসেন্টিমেন্টাল, সিনিক্যাল, এগুলা হতাশাবাদী অথবা আবেগহীন অথবা আগ্রহী, এগুলা কিন্তু একটাও এটার জন্য প্রযোজ্য নয়। তারপর দেখো দ্য ওয়ার্ড স্টার্টলড। আমরা স্টার্ট শুরু করা জানলেও একটা অ্যাল যখন হয় স্টার্টল, রাইট? স্টার্টল মানে চমকে যাওয়া। স্টার্টল মানে কি মেয়েরা? চমকে যাওয়া। আমরা অপশন যদি দেখি, ইনডিফারেন্ট মানে উদাসীন, অ্যাস্টোনিশড মানে আশ্চর্য হওয়া, ইমোশনলেস তোমাদের মতো আবেগহীন, আর ডিগনিফাইড মর্যাদাবান। বলো তো কোনটা হবে? 2 নাম্বার পরও এটা কি বলে? এটাকে অ্যাস্টোনিশড। তাহলে আশ্চর্য হওয়া আর চমকে যাওয়া একই কথা না? এরপর আবার আসছে অ্যাস্টোনিশিং কথাটার মানে কি? ওই আশ্চর্যজনক, বিস্ময়কর, এগুলাই বোঝানো হয়। আমরা অপশনসে দেখি স্টাউন্ডিং, আনইমপ্রেসিভ মানে অনাকর্ষণীয়, ইনসিপিড মানে নিরস, মানে যেটা স্বাদহীন, আর লাস্ট ওয়ান হচ্ছে টেডিয়াস, ক্লান্তিকর। তাহলে একটাও কি হলো লাস্টের গুলা? তাহলে অ্যান্সার হবে এটা, স্টাউন্ডিং। স্টাউন্ডিং মানে হচ্ছে বিস্ময়কর বা আশ্চর্যজনক। ওকে, তারপর আসো দ্য ওয়ার্ড স্প্লেন্ডিড। এখানে প্যাসেজে জেরি কাটার পর লেখিকা বলেছিল এটা একটা চমৎকার স্তূপ। তাহলে চমৎকার বলতে কি আসলে সুন্দর বুঝাইছে নাকি বড় বুঝাইছে? তাহলে বড় ইংরেজি বলো তো এখানে? ম্যাসিভ। এই ম্যাসিভ শব্দটা দেখো, ম্যাসিভ মানে বড়। আমরা অপশনসগুলো দেখি, সডিড মানে নোংরা, মিন মানে নিচু, আর ট্রিফলিং, এই ট্রিফলিং শব্দটার মানে হচ্ছে তুচ্ছ।
তাহলে অ্যান্সার কোনটা মেয়েরা? ম্যাসিভ। ওকে, এরপরে আসো, দ্য ব্লোজ ওয়্যার, জেরি যে কাঠ কাটার জন্য আঘাত করছিল সে আঘাতগুলো কেমন ছিল? প্যাসেজে আছে রিদমিক অ্যান্ড স্টিডি। কি আছে? রিদমিক অ্যান্ড স্টিডি, ছন্দময় এবং স্থির। এখানে ছন্দময় শব্দটা নাই, কিন্তু ছন্দময় শব্দটা একটা সিনোনিমাস ওয়ার্ড আছে, ম্যাট্রিক্যাল। কি আছে? ম্যাট্রিক্যাল। তাহলে অ্যান্সার হবে ম্যাট্রিক্যাল অ্যান্ড স্টিডি। আমরা কি বুঝছি? রিদমিক শব্দটা নাই, বাট ওখানে একটা সিনোনিম আছে, সেটা কি? ম্যাট্রিক্যাল মানে বলো, এই কথা বলো, ছন্দময়। তাহলে ম্যাট্রিক্যাল অ্যান্ড স্টিডি, ছন্দময় এবং স্থির, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তারপর আসো নিচের দিকে, হোয়াট মেড দ্য অথরেস হাফ ওয়েকেন, কোন জিনিসটা অথরেসকে অর্ধেকটা জাগিয়ে দিয়েছিল? সেটা হচ্ছে কাট কাটার ছন্দময় শব্দ, ম্যাট্রিক্যাল সাউন্ড অফ চপিং। তারপর দেখো, দ্য ওয়ার্ড আইসোলেশন, বিচ্ছিন্নতা, একাকিত্ব, নিঃসঙ্গতা। তাহলে এখানে অ্যান্সার হবে সলিটিউড। এই সলিটিউড শব্দটার মানে হচ্ছে নিঃসঙ্গতা। সলিটিউড মানে কি? বাকিগুলো তোমরা পারবে, সোসাইটি, সমাজ, উইথড্রয়াল, কোনো কিছু তুলে নেয়া, গ্লেয়ারিং, উজ্জ্বল। তাহলে এখানে কি একটাও অ্যান্সার হবে? অ্যান্সার হবে কোনটা? সলিটিউড। ওকে, আমরা কি বুঝতে পারছি? তারপর আসো, দ্য ওয়ার্ড ইন্টারাপশন। দেখো এই শব্দটা মেইনলি হচ্ছে ইন্টারাপ্ট, ভার্বটা হচ্ছে ইন্টারাপ্ট। হ্যাঁ, টি পর্যন্ত এটা ভার্ব, ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট বা ডিসরাপ্ট, এই কথাগুলোর মানে হচ্ছে কাউকে বিঘ্ন বা ব্যাহত করা, বাধা সৃষ্টি করা। ঠিক আছে? তাহলে ইন্টারাপশন মানে বিঘ্ন বা বাধা, এটা বুঝাবে, বাধা বিঘ্নকে বুঝাবে। তাহলে এটার সিনোনিম চাচ্ছে, এটার সিনোনিম হবে নাম্বার 2, ডিসরাপশন। নাম্বার 2 কি? ডিসরাপশন। ডিস্টর্শন মানে বিকৃতি, অল্টারেশন মানে পরিবর্তন, আর পারভার্সন কথাটার মানেও বিকৃতি। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে, দ্য রাইট অ্যান্সার উইল বি ডিসরাপ্ট। ডিসরাপ্ট অ্যান্ড ইন্টারাপ্ট আর দ্য সিনোনিমাস ওয়ার্ড, কোনো কিছুকে বাধা বা বিঘ্ন সৃষ্টি করা। আমরা কি বুঝতে পারছি? দেন দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পেন্ডিং ইন দ্য প্যাসেজ রিফার টু? পেন্ডিং মানে আসন্ন। ধরো আকাশে মেঘ, বৃষ্টি আসবে, অনিশ্চিত বিষয়, মানে অনেকটা অনিশ্চিত, আসন্ন, এটা বোঝাচ্ছে। আসতেও পারে, নাও আসতে পারে। আমরা যদি অপশন দেখি, দেখো, রিজলভ, নির্ধারিত, শর, নিশ্চিত, কনফার্মড, নিশ্চিত, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান উড বি আনসার্টেন। তাহলে অ্যান্সার কোনটা? আনসার্টেন, এটাই রাইট অ্যান্সার, অনিশ্চিত। ওকে, দ্য ভেরি লাস্ট এমসিকিউ অফ দ্য প্যাসেজ দেখো, দ্য ওয়ার্ড মিরাকিউলাস। মিরাকল মানে অলৌকিক, রাইট? মিরাকিউলাস মানে অলৌকিকতাপূর্ণ অথবা অবিশ্বাস্য বলতে পারো। আমরা অবিশ্বাস্য ইংরেজিটা পারি এখানে, বলো তো কোনটা? আনবিলিভেবল। আনবিলিভেবল। এক্সেপশনাল মানে ব্যতিক্রমী, আর আনএক্সেপশনাল মানে ব্যতিক্রমী নয়, সাধারণ। আর ইউনিফর্ম মানে তো আমরা সবাই জানি, রাইট? তাহলে আমরা কি এমসিকিউগুলো বুঝলাম ভালো করে মেয়েরা? এমসিকিউ 10টা আসবে, 5 নাম্বার পাবা। এটার জন্য প্যাসেজটা ভালো করে পড়া থাকতে হবে, অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, সেই প্যাসেজের যে গুরুত্বপূর্ণ শব্দ এবং ফ্রেজগুলো আছে ওগুলোর অর্থ তোমাকে জানতে হবে। প্রতিদিন পড়ার সময় তুমি যদি শব্দগুলো জেনে জেনে পড়ো, দেখবা পরীক্ষার আগে তুমি যে কোনো শব্দ মোটামুটি পারবা, কিন্তু সবগুলো মন দিয়ে পড়তে হবে। তাহলে এবার আসো আমরা এমসিকিউতে যাই, কোয়েশ্চেন অ্যান্সারে যাই। তাহলে কোয়েশ্চেনটা কি দেখো, হোয়ার ডিড দ্য অথর টেক দ্য কেবিন? অথর, লেখক, কেবিনটা কোথায় নিয়েছিল? ওয়াই ডিড হি সার্চ ফর আইসোলেশন? কেন তিনি একাকিত্ব খুঁজছিল? প্রথমে আসো, আমরা যখন প্রশ্নটা লিখব, আমরা এখান থেকে লিখবো না মেয়েরা? এটা তো সাবজেক্ট, দ্য অথর টেক দ্য কেবিন, এভাবে লিখবো না? তবে তোমাকে খেয়াল করতে হবে, দেখো আগে একটা ডিড আছে। আমরা ডু, ডাস, ডিড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে জানি। ডিড থাকলে মেইন ভার্বটা পাস্ট টেন্স হবে, অর্থাৎ এই ডিডের পাস্ট ফর্মটা, এই টেকের এখানে যাবে। হ্যাঁ, তাহলে টেকটা পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে হবে টুক, টেকটা পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে কি হবে? টুক। তুমি বলবা দ্য অথর টুক দ্য ক্যাবিন, দ্য অথর টুক দ্য ক্যাবিন, এভাবে লিখে। এখন কোথায় নিয়েছিল? তুমি যদি একটু প্যাসেজে যাও, এখানে অথরের
এই অরফানেজের লোকেশন এখানে বলা আছে। দেখো অরফানেজ ছিল হাই ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেন, আছে না লোকেশন? আরেকটা লোকেশন বলা আছে এখানে, দেখো এখানে আরেকটা লোকেশন আছে, এই দেখো হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। দুটা লোকেশন বলা আছে না, একটা হচ্ছে হাই ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেন, ক্যারোলাইনা মাউন্টেনের উঁচুতে, আর একটা হচ্ছে হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, অরফানেজ ফার্মের আধা মাইল দূরে। এই দুটা লোকেশনই আমি ওখানে এখন লিখে দিব। দেখো কিভাবে লিখেছি, প্রথমে দেখো দ্য অথর টুক দ্য ক্যাবিন ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেন, ক্যারোলাইনা মাউন্টেনে নিয়েছিল, যেটা কমা দিয়ে লেখা আছে হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, অরফানেজ ফার্ম থেকে আধা মাইল দূরে। এবার প্রশ্নের দ্বিতীয় অংশটা আসো, হোয়াই ডিড হি সার্চ ফর আইসোলেশন, কেন তিনি নিঃসঙ্গতা খুঁজছিল? তাহলে এখানেও সেম, এই ডিডটা গিয়ে মেইন ভার্বটাকে পাস্ট ফর্মে চেঞ্জ করে দেবে। বুঝতে পারছো? তাহলে অ্যান্সারটা হবে এরকম, এখান থেকে হি সার্চড, সার্চের সাথে একটা ইডি যোগ করব। কেন বলো মেয়েরা, ইডি কেন যোগ করব? কারণ ডিড আছে ওখানে। হি সার্চ ফর আইসোলেশন, তিনি আইসোলেশন চেয়েছিলেন। প্যাসেজে লেখা ছিল এরকম, টু ডু সাম ট্রাবলসাম রাইটিং, কিছু সমস্যাবহুল কাজ লেখা লিখতে, এবং আরেকটা ছিল হি ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট ম্যালেরিয়া ফর টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক, এরকম না ছিল ওখানে? লাইনগুলো একদম প্রথম প্যারাতেই আছে, তোমরা একটু পড়বা, হ্যাঁ প্রথম প্যারাতে পড়ো, একটু আন্ডারলাইন করো, টু ড্র সাম ট্রাবলসাম রাইটিং। এই যে ফার্স্ট লাইনে আছে টু ডু, এই ফার্স্ট লাইনের লাস্টে সবাই চোখ বোলাও, হ্যাঁ টু ডু, দেখো পড়ো সাম ট্রাবলসাম রাইটিং। আবার দেখো এর পরের লাইন, মাউন্টেন এয়ার টু ব্লো আউট ম্যালেরিয়া, আছে না? তাহলে দেখো এই অ্যান্সারগুলো এখানে লিখছি, দেখো দ্য অথর সার্চ ফর আইসোলেশন, তিনি আইসোলেশন চেয়েছিলেন। এখানে প্যাসেজে টু ডু আছে, আমি একটু নিজের মতো করে লিখেছি টু ফোকাস অন, ফোকাস অন মনোযোগ দেয়া, ফোকাস অন মানে কি? তিনি মনোযোগ দিতে চেয়েছিলেন অন সাম ট্রাবলসাম রাইটিং। তাহলে জাস্ট ডু এর জায়গায় আমি কি লিখছি? ফোকাস অন। এরপরে দেখো অ্যান্ড টু ব্রিথ, ব্রিথ মানে হচ্ছে নিঃশ্বাস নেয়া, ইন দ্য মাউন্টেন এয়ার, পাহাড়ের বাতাসে নিঃশ্বাস নিতে চেয়েছিলেন। টু রিকভার, সেরে উঠতে, ফ্রম দ্য ইফেক্টস অফ স্পেন্ডিং টু মাচ টাইম ইন দ্য সাবট্রপিক, গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় দীর্ঘদিন ধরে থাকার যে প্রভাব, সেটা থেকে তিনি কি করে উঠতে চেয়েছিলেন? সেরে উঠতে চেয়েছিলেন। একটু যদি চেঞ্জ করে লিখো অনেকগুলা নাম্বার পাবে। ওকে, আমরা কি প্রথম লাইনটা বুঝছি মেয়েরা? এরপর আসো, হোয়াট ওয়াজ দ্য রাইটার হোমসিক ফর, তাহলে আগে আসো মেয়েরা, আমরা প্রথমে সাবজেক্ট থেকে শুরু করব, এরপরে কি করব? এই ওয়াজটাকে নিয়ে গিয়ে এই মাঝখানে এখানে অ্যাড করে দেবো। বুঝতে পেরেছো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই অক্সিলারি ভার্বটা নিয়ে গিয়ে সাবজেক্টের পরে নিয়ে যাবা, রাইট? এই বেসিক বিষয়টা তোমরা অনেকেই ভুল করো এখন পর্যন্ত, এটা খুবই লজ্জার। আগে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা সাবজেক্টের পরে নিয়ে যাবা। তাহলে অ্যান্সারটা লিখবে এরকম, দ্য রাইটার ওয়াজ হোমসিক ফর। এবার মূল অ্যান্সারে আসো, আমরা যদি একটু প্যাসেজে যাই, প্যাসেজে একদম চমৎকারভাবে এগুলো লেখা আছে। প্রথম প্যারাতে আসো সবাই, প্রথম প্যারাতে এই যে দেখো, আই ওয়াজ হোমসিক টু, ফর বলে এখানে অ্যান্সার আছে না? ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস, ফর কর্ন শক, পামকিন, ব্ল্যাক ওয়ালনাট ট্রিস, এগুলাই। তাহলে তুমি লিখবা দ্য রাইটার ওয়াজ হোমসিক ফর, এই জিনিসগুলো লিখে দেবা। এখন তোমার প্রশ্ন তো 3 নাম্বারের, তুমি এক লাইন লিখে থামবা না, চাইলে আরেকটা লাইন লিখবা, আই ফাউন্ড দেম অল লিভিং ইন দ্য অরফানেজ বিলং, অল লিভিং ইন এ ক্যাবিন বিলং টু দ্য অরফানেজ, এতটুকু লিখলে হবে। এখন লেখার সময় এই আইটাকে তুমি শি লিখবা, দ্য অথরেস। ওকে, কি লিখবা? দ্য অথরেস অথবা শি। আমরা কি বুঝতে পারছি মেয়েরা? কথা বলো নোরা, বুঝতেছো তোমরা? এরপর আসো প্রশ্নে যাই, হাউ ডিড দ্য রাইটার ডিসক্রাইব দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য বয়। তাহলে এখানেও সেম, ডিড এর পাস্ট ফর্মটা এখানে ডিসক্রাইবের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে দ্য রাইটার ডিসক্রাইবড, অ্যান্সারটা হবে কি? দ্য রাইটার ডিসক্রাইব দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য বয়, এবার লিখবা, রাইট?
তুমি যদি প্যাসেজে যদি খুঁজো এখানে কোথায় তার ইয়াটা দেখো, এই প্রথমবার দেখা হওয়ার পর লেখিকার অথরের মনে কি আসছে দেখো, দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old but undersized. He wore overall, torn shirt and was barefooted. তাহলে প্রথমবার ওই জেরিকে দেখে লেখিকার মনে যেটা এসেছিল সেটা হচ্ছে এই অংশটুকু না, এই অংশটুকু। তাহলে এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, এরকমই এখানে তো নাই। তাহলে তুমি যদি একটু নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো তাহলে কিভাবে লিখবা দেখো, অলমোস্ট সেম থিংই লিখবো। দেখো, দ্য রাইটার ডিসক্রাইব দ্য স্মল বয় অ্যাজ প্রবাবলি 12 years old, সম্ভবত 12 বছর হিসেবে, বাট আন্ডারসাইজড। হি ওর ওভারঅল, torn shirt, was barefooted and stood at the door with the author's pointer dog beside him. ঠিক আছে, এগুলোই তো ছিল, তাই না? ওখানে ছিল না প্রথমবার আসার সময় পাশে কুকুরটা দাঁড়িয়ে ছিল না, গেউ গেউ করেনি। আচ্ছা, তারপর আসো, সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড। হোয়াট ডিড জেরি ইমপ্লাই বাই দিস স্টেটমেন্ট? জেরি যে লেখিকাকে বলেছিল কাটতে সাইজ কোনো বিষয় না, এই কথাটা দ্বারা আসলে জেরি কি বোঝাতে চেয়েছিল? তাহলে আমি লিখছি দেখো, বাই দিস বোল্ড। এই বোল্ড শব্দটা দেখো, বোল্ড মানে সাহসী, বোল্ড মানে কি? বাই দিস বোল্ড স্টেটমেন্ট, এই সাহসী কথাটা দ্বারা, বাই মানে কি মেয়েরা? দ্বারা। তাহলে সাহসী কথাটা দ্বারা জেরি ইমপ্লাইড দ্যাট, জেরি বোঝাতে চেয়েছিল যে ডেসপাইট হিজ স্মল সাইজ, আমরা ডেসপাইট শব্দটার মানে জানি সত্ত্বেও, তার ছোট আকৃতি সত্ত্বেও, হি কুড চপ উড, সে কাটতে পারে, জাস্ট অ্যাজ ওয়েল এজ বিগার বয়েজ, বড় ছেলেদের মতো সেও কাটতে পারে। হি হ্যাড এক্সপিরিয়েন্স ইন স্কিল, তার অভিজ্ঞতাও আছে, দক্ষতাও আছে, কারণ সে বলেছেন আমি অনেকদিন ধরে এতিমখানায় কাটি। আচ্ছা, সাইজ ওয়াজন্ট দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর। তাহলে ডিটারমাইনিং ফ্যাক্টর নির্দেশক, তাহলে আকৃতি নির্দেশক বিষয় ছিল না অফ হিজ অ্যাবিলিটি টু চপ উড। তাহলে কাটার যে সক্ষমতা, সেখানে আকৃতিটা তার জন্য কোনো নির্দেশক বিষয়বস্তু ছিল না। তাহলে তার আকৃতি দিয়ে তার সক্ষমতাকে বোঝা যেত না। তোমরা কি বুঝছো? এই একটা লাইন যদি তুমি এক্সট্রা শিখতে পারো তাহলে তোমার অ্যান্সার will be very qualityful. তারপর দেখো, did the sound of chopping interrupt the writer's work? তাহলে ওই কাটার শব্দকে লেখিকাকে ডিস্টার্ব করছিল, বিঘ্ন সৃষ্টি করছিল, ব্যাহত করছিল। এখানে দেখো, কাটার কথা কিন্তু তাকে ব্যাহত করেনি, কারণ সেই শব্দটা ছিল রিথমিক অ্যান্ড স্টিডি, এরকম একটা কথা তিনি বলেছিলেন না? তাহলে চলো আমরা সেই লাইনটাকে খুঁজে দেখি। এই যে দেখো লেখা আছে, দেখো, দ্য ব্লোজ ওয়ার রিথমিক অ্যান্ড স্টিডি অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটেন হিম, দ্য সাউন্ড অফ নো মোর অ্যান ইন্টারাপশন দেন এ কনসিস্টেন্ট রেইন। তাহলে এটা তার কাছে একটা অবিরাম বৃষ্টির মতো মনে হচ্ছিল, যেটা তাকে কোনো বিঘ্ন বা ব্যাহত সৃষ্টি করছিল না। তাহলে আমরা এখন অ্যান্সারটা কিভাবে লিখেছি, প্রথমে প্রশ্নের ধরনটা দেখি। এখানে প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছে, দেখো শুরুতে কোনো WH ওয়ার্ড আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, রাইট? আমরা জানি অক্সিলারি ভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স, কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। এটা একটা কিরকম কোয়েশ্চেন? তোমাকে অ্যান্সার দিতে হবে ইয়েস বা নো বলে। তাহলে জেরির কাটার শব্দ কি লেখিকাকে কোনো ধরনের বিঘ্ন বা ব্যাহত সৃষ্টি করছিল? না। প্রথম অ্যান্সারটা কি? না, না বললাম, রাইট? এবার না বলার পর প্রশ্নের এই ডিডটা এখানে সাবজেক্টের পরে গিয়ে তুমি বলবা ডিড নট, দ্য সাউন্ড অফ চপিং ডিড নট ইন্টারাপ্ট দ্য রাইটার। আমরা কি বুঝছি? দ্য সাউন্ড অফ চপিং ডিড নট ইন্টারাপ্ট দ্য রাইটার। কেন করেনি সেটা একটু দেখো। দ্য রাইটার ডিসক্রাইব দ্য সাউন্ড, রাইটার শব্দটাকে বর্ণনা করেছিল অ্যাজ রিথমিক অ্যান্ড স্টিডি, ছন্দময় এবং স্থির হিসেবে, বিকামিং নো মোর অ্যান ইন্টারাপশন, তাহলে এটা তার জন্য কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করছিল না, দেন দ্য সাউন্ড অফ কনসিস্টেন্ট রেইন, তাহলে বৃষ্টির অবিরাম শব্দের মতোই ছিল সেই শব্দটা, কোনো ধরনের ব্যাহত বা বিঘ্ন সৃষ্টি করছিল।
এরবার দেখো, why did the writer want to give the full payment for the small boy's work on the first day? তাহলে প্রথম দিন কেন পুরো টাকাটা দিয়ে দিতে চেয়েছিল? প্রথমে আসো, এই যে ডিড পাস্ট টেন্স, রাইট? এই ডিডটা মেইন ভার্ব ওয়ান্ট এর সাথে মিশে গিয়ে ওয়ান্ট মেইন ভার্বটাকে পাস্ট ফর্মে চেঞ্জ করে দিবে। তাহলে তুমি লিখবা দ্য রাইটার ওয়ান্টেড টু গিভ ফুল পেমেন্ট ফর দ্য স্মল বয়েস ওয়ার্ক অন দ্য ফার্স্ট ডে। প্রথম দিন দিতে চেয়েছিল, কারণটা কি এখানে তোমরা দেখো খুব সুন্দর করে তিনি এখানে লেখিকার কথা আছে, তিনি বলেছেন, দেখো এই দেখো, thinking I should probably have to insist on an older boy. তাহলে টাকাটা দিয়ে দিতে চেয়েছিলাম, ভেবেছিলাম আমাকে হয়তো আরো বড় একটা ছেলেকে ডাকতে হবে, রাইট? তাহলে তুমি দ্য অথর থট দ্যাট, এবার লিখবা অথর ভেবেছিল যে আইটা হয়ে যাবে she might have to, তাকে ডাকতে হতে পারে, সম্ভাবনা। তুমি সম্ভাবনা বললে মে দিয়ে বলি না, তাহলে পাস্ট টেন্স বললে আমরা মাইট দিয়ে বলবো, might have to insist on an older boy। এবং সে চমৎকার কাট কেটেছে বলে তাকে টাকাটা সে 25 পয়সা দিয়ে দিয়েছিল, রাইট? তাহলে এই অ্যান্সারগুলাই এখানে দেখো, অ্যান্সারগুলো এখানে আছে। The writer wanted to give full payment for the boy's work on the first day because, এই লাইনটা ওখান থেকে লিখছি দেখো, she thought, সে ভেবেছিল, she might have to insist on an older boy, তাকে হয়তো আর একটু বড় একটা ছেলেকে ডাকতে হতে পারে। But Jerry chopped as much as wood as a grown man, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো সে কাট কেটেছিল। The writer, এটা স্মল লেটার হবে, ভুলে ক্যাপিটাল হয়ে গেছে। The writer was impressed by the boy's ability, তাহলে লেখক বা লেখিকা ওই ছেলের সক্ষমতাতে খুব মুগ্ধ হয়েছিল। ওকে, লাস্ট প্রশ্নটা দেখো, What was the reaction of the boys getting a quarter? একটা 25 পয়সা পেয়ে ছেলেটার রিয়াকশন কেমন ছিল? তোমরা সবাই লাস্ট প্যারাটা পড়ো তো। He looked at me and at the coin, পড়ো তো এটা, লাস্ট প্যারা। হ্যাঁ, এরপরের লাইন, লাস্ট লাইনটা পড়ো। সে আমার দিকে তাকালো, পয়সাটার দিকে তাকালো, কিছু একটা বলতে চাইলো কিন্তু পারলো না, ঘুরে চলে গেল। এই তো তার রিয়াকশনটা কেমন ছিল, আমি কি লিখছি দেখো। দ্য রাইটার লুকড অ্যাট দ্য কোয়ার্টার, 25 পয়সাটার দিকে তাকালো, seemed to want to speak, কিছু একটা বলতে চাইলো, but could not, কিন্তু পারলো না। then turned away without saying anything, কোনো কিছু না বলে ঘুরে চলে গেল। he appeared to be touched, তাকে মনে হলো সে মুগ্ধ হয়েছে, or perhaps overwhelmed মানে আপ্লুত হওয়া, অর্থাৎ সে তো এতিমখানায় বড় হয়েছে, আগে তো কেউ তাকে অতটা কখনোই আদর করে কিছু দেয়নি, তাহলে প্রথমবারের মতো এটা দেখে তার সে খুব আবেগ আপ্লুত হয়েছে। বাই দ্য জেস্টার, এটা কিন্তু গ্যাস্টার না, এটা কি জেস্টার মানে তুমি বলতে পারো কি আচরণ, এটা আচরণ বুঝাবে। তাহলে লেখিকার আচরণ দ্বারা সে খুব আপ্লুত হয়ে গিয়েছিল, তাই সে কথা বলতে পারেনি। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এটা তোমাদের পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট কমন প্যাসেজেস, বাসায় গিয়ে ভালো করে পড়বা, ঠিক আছে?